নমস্কার। এর আগে আমি একটা এপিসোড তৈরি করেছিলাম, সেখানে চৈতন্যদেবের বনপথে বৃন্দাবন গমনের একটি কাহিনী শুনিয়েছিলাম। সেখানে অধুনা ঝাড়খণ্ডের রামগড় জেলার চরণ পাহাড়ি বলে একটি পাহাড়ের পাদদেশে কুজ্জু নামক স্থানে একটি চিত্রাঙ্কন পাওয়া যায় এবং সেই সঙ্গে কিছু পদচিহ্ন পাওয়া যায়। ব্যাপারটা হলো, চৈতন্যদেব কীর্তন করতে করতে চলেছেন, তার সঙ্গে সঙ্গে কিছু মানুষ এবং অসংখ্য পশু পক্ষী জীবজন্তু সঙ্গে সঙ্গে চলেছেন, এবং এটা ভক্তদের চোখে মনে হচ্ছে যে কৃষ্ণ প্রেমে তারাও মাতোয়ারা হয়ে শ্রী চৈতন্যের সঙ্গে নাম কীর্তন করছে। এটা ভক্তজনের কথা। যুক্তিবাদীদের কথা কি? যুক্তিবাদীরা নিশ্চয়ই বলবেন না যে পশু পক্ষীরা বা অন্যান্য যারা প্রাণীকুল তারা মানুষের মতো মানুষের ভাষায় কীর্তন করতে পারে, গান গাইতে পারে, নৃত্য করতে পারে। আমরা এই বিষয়ে কিছু বিজ্ঞান বোধ বা বিজ্ঞান চেতনার খবরাখবর নেব। বস্তুতপক্ষে মনুষ্যতর এই সমস্ত প্রাণীরা কিন্তু মানুষের আগেই পৃথিবীতে আবির্ভূত হয়েছিল, এবং মানুষ উন্নততর জীব রূপে ক্রমপ্রগতির হাত ধরে পৃথিবীতে এসেছে। এবং আমরা দেখেছি মানুষের সাহিত্য সংস্কৃতি যবে থেকে সৃষ্টি হয়েছে, এই মনুষ্যতর যে প্রাণ, তার মধ্যে চতুষ্পদ প্রাণীরা আছে, সরীসৃপ আছে, পক্ষী সকল আছে, এমনকি বৃক্ষেরাও আছে। এরা সকলেই মানব সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হয়ে আছে। মানুষের নৃত্য, গীত, চিত্রাঙ্কন, সর্বোপরি তার সাহিত্য সংস্কৃতিতে এই মনুষ্যতর যে জীবজন্তু তাদের উপস্থিতি আমরা দেখতে পাই। আমরা যদি প্রাচীনকালের রামায়ণ মহাকাব্য থেকে শুরু করি, সেখানে আমরা দেখব যে রামচন্দ্র সীতা উদ্ধারের জন্য বানর সৈন্যের সাহায্য নিয়েছেন। মহান বীর বজরংবলী, বীরবাহু হনুমান, তিনি রামচন্দ্রের সঙ্গে সহযোগ করে সেতুবন্ধ করে, এবং সেই সেতুবন্ধে কাঠবিড়ালিও শোনা যায় কিছু সহযোগ দিয়েছিল তার লেজে করে বালি নিয়ে গিয়ে। তো এটা বিশ্বাস করা অবিশ্বাস করা একজন বিচক্ষণ মানুষের দ্বারাই সম্ভব, কিন্তু তা বলে মহাকাব্যের, এপিক মহাকাব্যের কোনো গৌরব কিন্তু তাতে ক্ষুণ্ণ হয় না। আমরা দেখেছি যে আহত জটায়ু রামচন্দ্রকে সীতাহরণের প্রথম সংবাদ দিয়েছেন, সেটাও পাঠক বা শ্রোতার চিত্তে অবিশ্বাস্য বলে মনে হয় না। এবং আমরা দেখেছি যে লক্ষণ এবং রামচন্দ্রকে নাগ পাশে বদ্ধ করেছিলেন মেঘনাদ তথা ইন্দ্রজিৎ। তো এই রকম যে কাহিনীক্রম আমরা রামায়ণে পাই, তা কিন্তু বিশ্বাসের সীমাকে চূর্ণ করে না। কোনো মানুষ, সংস্কৃতিপরায়ণ মানুষই প্রশ্ন তোলেন না যে রামায়ণে এসব কিসের উপদ্রব, বা এমন কথা বলেন না যে রামচন্দ্র যে ভাষায় কথা বলেন রাবণ সে কথাটি বুঝতে পারেন কিনা, যদি তিনি রাক্ষস রাজ হয়ে থাকেন। তিনিও তো মানুষ নন। যাই হোক, এই সমস্ত কূট তর্কের আমরা অবতারণা করতে চাই না। আমরা বলতে চাই, ওই যে রামগড় জেলার যে চরণ পাহাড়ি নামক যে পার্বত্য পাদদেশে বিভিন্ন পশু পক্ষীর যে পদচিহ্ন পাওয়া যায়, তো সেটা কতদূর বাস্তব? নিশ্চয়ই সেখানে গিয়ে কেউ তক্ষণ কার্য করে সেই চিত্রাঙ্কন করেননি। যে কোনোভাবেই কালের নিয়মে সেটি তৈরি হয়েছে, এবং সেটি দীর্ঘদিন ওইভাবে থাকতে থাকতে প্রস্তরীভূত হয়েছে। এটা অসম্ভব কিছু নয়। এখন প্রশ্ন হচ্ছে যে চৈতন্যদেব কি সত্যিই তার কীর্তন মাধুর্যের দ্বারা
সকল সম্প্রদায়ের মানুষকে, আর্য অনার্য নির্বিশেষে নরনারী সকলকে সম্মোহিত করে থাকতে পারেন, এ তো ইতিহাস। কিন্তু মনুষ্যতর প্রাণী তার সঙ্গে সমবেতভাবে কীর্তন করছে, তার সঙ্গে সুর মিলিয়ে তার পশ্চাৎধাবন করে চলেছে, তাকে অনুসরণ করে চলেছে, এটা হয়তো অনেক যুক্তিবাদীর কাছে মনে হবে এটা ভক্তির দ্বারা সৃষ্ট কষ্ট কল্পনা। এখন আমাদের বক্তব্য হচ্ছে যে না, সবটাই কষ্ট কল্পনা নয়। কেননা মানুষের সান্নিধ্যে যে সমস্ত পশু পক্ষীরা থাকে, ইভলিউশন থিওরি অনুযায়ী বিজ্ঞানও বলছে তাদের মধ্যে মানবিক চিন্তা চৈতন্য কিন্তু ব্যক্ত হয়, প্রকাশিত হয়। এবং অধুনা বিজ্ঞান আরো উন্নততর গবেষণা করে বলেছেন যে পশু পক্ষীর যে ভাষা নেই এমন কথা জোর দিয়ে বলা যায় না। এখন ভাষা কাকে বলবো? পৃথিবীতে একটি ভাষা আছে যার জন্যে কোনো দেশকাল বা পাত্রের প্রয়োজন হয় না, সেটা হলো ক্ষুধা তৃষ্ণা আনন্দ বিষাদ ব্যক্ত করার ভাষা। অর্থাৎ ভাষা যদি ভাবের প্রকাশক হয়, আনন্দ বেদনা বা অন্যান্য যে মানবিক অভিব্যক্তি, রাগ দুঃখ, এর অভিব্যক্তি শুধু মানুষ তার ভাষা দিয়ে ব্যক্ত করতে পারে তা নয়, মানুষের কাছাকাছি থাকা বিভিন্ন জীবজন্তু তারাও ব্যক্ত করতে পারে, অর্থাৎ তাদেরও ভাষা আছে। কিন্তু সে ভাষা মানুষ যে ভাষায় কথোপকথন করে ঠিক তেমনটি নয়। এবং সব থেকে বড় কথা, মানুষ যে ভাষায় পশু পক্ষীদের সঙ্গে ভাবের বিনিময় করে, আয় 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 এখানে আয়, বস বস বস, সেটি সে বোঝে। কি তাকে পছন্দ করছি না, যা জায়গা থেকে সরে যা, সে বোঝে। কুকুর বোঝে, বেড়াল বোঝে, গরু বোঝে, মহিষ বোঝে, গাধা বোঝে, ঘোড়া বোঝে, সকলেই আমন্ত্রণ এবং বিতাড়নের ভাষাটি খুব ভালো করে বুঝতে পারে। আর যে পথ ধরে চৈতন্যদেব গিয়েছেন, যে অরণ্যভূমি, সে অরণ্যচর মানুষদের সঙ্গে এই পশু পক্ষীদের নিবিড় যোগাযোগ ছিল। এবং চৈতন্যদেব যে কয়েক হাজার মাইল অতিক্রম করে সুদূর শ্রীক্ষেত্র থেকে বৃন্দাবন ধামের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, আমরা পত্রিক বিবরণ আগেই দিয়েছি যে ওই ময়ূরভঞ্জ থেকে কেওনঝাড় হয়ে তৎকালীন রাঢ় বাংলার গা ঘেঁষে যখন ঝাড়খণ্ডের পথে তিনি প্রবিষ্ট হন, এই সমস্তটাই ছিল স্থলপথ এবং বনপথ। রাজমার্গ সে অর্থে তিনি ব্যবহার করেননি। সংক্ষেপিত পথে তিনি যেভাবে যাত্রা করেছিলেন, সেই যাত্রাপথটি কিন্তু কাল্পনিক নয়, আদৌ নয়। যেমন নবদ্বীপ থেকে তার শ্রীক্ষেত্রে যাওয়াটির যে পথ জয়ানন্দ যেভাবে বর্ণিত করেছেন তার চৈতন্য মঙ্গল কাব্যে, সেটিও যেমন বাস্তবোচিত, ঠিক তেমনি ওই শ্রীক্ষেত্র থেকে যে বারিপদা হয়ে ময়ূরভঞ্জ কেওনঝাড়ের পথ ধরে পার্বত্য বনভূমি, অরণ্য এবং আরণ্যক বাসিন্দাদের সঙ্গে নিয়ে তার যে এগিয়ে চলা, পথ চলা, সেটি একেবারেই অবিশ্বাস্য নয়। কারণ আমরা আগেও বলেছি যে আর্য বিজয়ের যে ইতিহাস আমরা জেনেছি, তাতে আর্যরা নগর পত্তন করে অনার্যদের হয় দাসে পরিণত করেছে বা তাদের বিতাড়ন করে দিয়েছে, এবং এই সকল অনার্যদের বাসস্থান হয়েছে এই অরণ্যভূমি। কয়েক হাজার বছর ধরে এই অরণ্যের পশু পক্ষী এবং জীবজন্তুদের সঙ্গে থাকতে থাকতে তারাও কিন্তু জীবজন্তুর খুব কাছাকাছি এসে গিয়েছিল। ফলে এই আরণ্যক মানুষদের যে অতিথি শ্রী চৈতন্যদেব, যিনি নৃত্য গীত ও পটীয়সী, এবং তিনি যে এই আরণ্যক মানুষদের আপনজন হয়ে উঠেছিলেন তাদের ঘরের আতিথ্য নিয়ে, এ তো ইতিহাস সম্মত। এবং এটাও ইতিহাস সম্মত
যে এই সব আরণ্যক মানুষদের সমাজ ব্যবস্থার সঙ্গে চৈতন্যদেব মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলেন। তাদেরকে কখনো অস্পৃশ্য বা অচ্ছুত বলে ভাবেননি। তাদের কাছ থেকে রাধা কৃষ্ণ কথা শুনেছেন, লোকায়ত রাধা কৃষ্ণ কথা, যে কথা জয়দেব, বিদ্যাপতি বা চণ্ডীদাস শিখেছেন। কেননা শ্রীমদ্ ভাগবত পুরাণ অথবা প্রাচীন সংস্কৃত রস সাহিত্যে রাধা ও কৃষ্ণের এহেন প্রেম কথা কোথাওই বর্ণিত হয়নি। জয়দেব কবি, তিনি প্রথম পর্বানুক্রমিক ভাবে এই রাধা কৃষ্ণ প্রেমলীলা বর্ণনা করেছিলেন। আমরা একথা নানাভাবে নানা সূত্রে বলেছি। এখন আমরা যে কথায় ছিলাম সে কথায় প্রত্যাগত হই। সেটা হলো যে এই মনুষ্য সংযোগ, জীবজন্তুদের সঙ্গে চৈতন্যদেবের এই যে সংযোগ এবং বিভিন্ন পদচিহ্ন, চরণধারা নদী তীরে এই যে জীবজন্তুদের সঙ্গে চৈতন্যদেবের যে সংযোগ, তা একেবারেই কাল্পনিক নয়। হ্যাঁ, হয়তো কীর্তন তারা গায়নি, কিন্তু আমরা দেখেছি যে পশু পক্ষী প্রচন্ড রিঅ্যাক্টিভ হয়ে পড়ে। তারা মানুষের সঙ্গে থাকতে থাকতে মানুষের ভাষা বুঝতে পারে এবং মানুষের ভাব অনুযায়ী তাদের আচরণও নির্ধারিত হয়ে থাকে। কাজেই চৈতন্যদেবের সঙ্গে চলা এই সমস্ত পশু পক্ষী, এবং চৈতন্যদেব তো নিজেও বাল্যকাল থেকে এই ধরনের পশু পক্ষীর সঙ্গে একাত্মতা বোধ করেছেন। আমরা চৈতন্য ভাগবত কাব্যেই তো দেখি যে বাল্যকালে একজন বালক একটা সাপ নিয়ে, কুণ্ডলীকৃত অবস্থায় সেই সাপটি রয়েছে, তার উপরে তাকে জড়িয়ে ধরে তাকে আলিঙ্গন করছে। এর মধ্যে কোনো অলৌকিক বা অধ্যাত্ম মহিমা আমরা খুঁজি না, খুঁজে পাই না, খুঁজতে চাইও না। আসলে শিশু কৌতূহলী, আর সাপ ও স্বভাব হিংস্র নয়। যদিও আমরা সাহিত্য সংস্কৃতিতে এরকম দেখবো যে প্রতি হিংসা পরায়ণ বিভিন্ন জীবজন্তুর নানান আচরণ, কিন্তু এহবাহ্য। আমরা ইতিবাচক দিকটি বলবো যে মানুষের বন্ধু রূপে, মানুষের সহযোগী রূপে এই জীবজন্তু মানুষের সঙ্গে যুগে যুগে কালে কালে থেকে এসেছে। আমরা একটু নিদর্শন নিয়েছিলাম রামায়ণ থেকে। এবার আমরা সংস্কৃত রস সাহিত্যে যদি আসি, তাহলে দেখব যে কালিদাসের অভিজ্ঞান শকুন্তল কাব্যে, এই নাটকে আর কি, আসলে সেটা তো অবশ্যই কাব্য, কারণ পদ্যে রচিত, এই নাটকও পদ্যেই রচিত হয়েছিল। তো সেই অভিজ্ঞান শকুন্তলে আমরা কি দেখি, যে ওই শকুন্তলা অর্থাৎ শকুন পক্ষী বিশ্বামিত্র ঋষির ঔরসে জাত মেনকার গর্ভ সমুদ্ভূত শকুন্তলাকে আগলে রেখেছে, যাতে অন্যান্য দংশক প্রাণীরা তাকে শেষ করে ফেলতে না পারে। এটা সম্ভব, অসম্ভব নয়। এবং পরবর্তীকালে আমরা দেখব যে শকুন্তলার সেই পুত্র সে সিংহকে নিয়ে আদর ভালোবাসায় রত রয়েছে, যেটা তার ঔরসজাত যে সন্তান দুষ্যন্ত স্ত্রী দেখে বিস্ময়ান্বিত হয়েছে যে এমন সুলক্ষণ পুত্র কি করে সিংহের সঙ্গে খেলা করছে। এটা অবিশ্বাস্য নয়, কেননা এই তপবনে বিভিন্ন পশু পক্ষীর অবাধ বিচরণ। যখন শকুন্তলা প্রতিগৃহে যাত্রা করেন, তখন মৃগ শাবক তার বস্ত্রাঞ্চল আকর্ষণ করেছিল। সেখানেও কিন্তু মানুষ কোনো অবিশ্বাস দেখে না, কেননা এই পশু পক্ষীদের সঙ্গে মানুষের সংযোগ ওইখানেই, যে কে আমাকে ভালোবাসছে এবং কে আমাকে বিতাড়িত করছে। কাজেই শকুন্তলা বনে যেহেতু বড় হয়েছে, কাজেই এই আরণ্যক যারা পশুরা, তারা কিন্তু তাদের ভাব ব্যক্ত করেছে শকুন্তলার প্রতিগৃহে যাত্রার সময় তার পশ্চাৎ অনুসরণ করে। আমরা যদি এরপরে বাণভট্টের কাদম্বরী যে সাহিত্যকর্ম আছে, সেখানেও দেখব যে পক্ষী তার আচরণের মধ্য দিয়ে সে তার পূর্বজন্মের কথা ব্যক্ত করেছে। কাজে এইরকম যুগে যুগে কালে কালে আমাদের এদেশে বা বিদেশে সাহিত্য সংস্কৃতিতে
পশু পক্ষীদের বাস্তব অস্তিত্ব আমরা অনুভব করি। এ বিষয়ে আমরা বলতে চাই যে নিপার নামক যে কুকুরটি, HMVর রেকর্ডিং কোম্পানির যে লোগো, যেখানে দেখা যায় নিপার নামের এই কুকুরটি হিজ মাস্টার্স ভয়েস শ্রবণ করছে তার মাস্টার চলে যাওয়ার পর, তার কণ্ঠস্বর সে শুনে অবাক বিস্ময় তাকিয়ে আছে। অর্থাৎ কুকুরেও কিন্তু মানুষের ভাষা বুঝতে পারে। আধুনিক বিজ্ঞান বলছে এটা কল্পনা নয়, এটা বাস্তব, এবং তাদেরও ভাষা আছে। আধুনিক বিজ্ঞান কুকুরের স্বর থেকে ৭৫টি মানব বোধগম্য ভাষা প্রকাশ করেছে। তারা যে ভাব ব্যক্ত করছে, তাদের আদর, ভালোবাসা, রাগ, আক্রোশ সমস্ত কিছু পড়ে ফেলা যাচ্ছে, যেমন হাতির ক্ষেত্রে পড়ে ফেলা যাচ্ছে। কাজেই এই বনের পশুরা মানুষের সঙ্গে থাকতে থাকতে অনেকখানি মানব সমাজের নিকটবর্তী হয়ে উঠেছে। আমরা যদি সাহিত্যের দরবারে আসি, আমাদের বাংলা সাহিত্যের দরবারে যদি আসি, তাহলে দেখবো এরকম বহু মানব এবং এই জীবজন্তুর সংযোগ নানাভাবে বর্ণিত হয়েছে এবং তা সাহিত্যে অমরত্ব পেয়েছে। আমরা রবীন্দ্রনাথকে দিয়ে যদি শুরু করি, রবীন্দ্রনাথ তার ছোট গল্প সুভাতে লিখছেন যে এই সুভাষিনী যে কন্যাটির বাক শক্তি ছিল না, কিন্তু তার ওই অব্যক্ত ভাষা বুঝতো তার গৃহপালিত দুটি গরু, এক সর্বশী আর এক পাঙ্গুলি। এরা কিন্তু সুভার ভাষা বুঝতো, আর বুঝতো আর একটি ছেলে, সে গোসাই বাড়ির প্রতাপ। কিন্তু উন্নততর সমাজ সুভার এই বাকহীনতাকে বরদাস্ত করে না। এভাবেই আমরা যখন শরৎচন্দ্রে আসি, সেই মহেশ গল্পের যে বলদটি, সেও কিন্তু গল্পের প্রধান চরিত্র হয়ে উঠেছে এবং তাকে শেষ পর্যন্ত তর্করত্ন এবং জমিদারের নিষ্ঠুর পেশনে অভুক্ত অবস্থায় মরতে হয়েছে। সে গল্প কিন্তু আমাদের আজও চোখে জল আনয়ন করে। অনুরূপভাবে রামের সুমতি নামক গল্পে শরৎচন্দ্র দুটি মাছ, কার্তিক এবং গণেশ, রামের পোষ্য যে মাছ দুটি, সেই মাছ দুটিকে নিয়ে অসাধারণ একটি উপাখ্যান ওই রামের সুমতি নামক উপন্যাসে ব্যক্ত করেছেন। আমরা চলে আসি প্রভাত কুমারের রচনায়। সেখানে আমরা দেখতে পাই যে আদরিণী নামক হাতি, সে হাতিটিও কিন্তু মূল চরিত্র হয়ে উঠেছে। এভাবেই আমরা যদি ক্রমশ তারাশঙ্করে আসি, তারাশঙ্করে কালাপাহাড় বিখ্যাত গল্প, সেখানে কালাপাহাড় নামক মহিষ এবং তার সহযোগী কুম্ভকর্ণ আমাদের অসাধারণ সেবা পরায়ণতার নজির রাখে। এভাবেই আমরা দেখি আমাদের সাহিত্য সংস্কৃতিতে সাপ কিভাবে বর্ণিত হয়েছে। তারাশঙ্করের নারী ও নাগিনী গল্পে সাপ খোঁড়া শেখের গৃহিণীকে প্রতিশোধ নিয়ে হত্যা করেছে। এটা কতদূর বিশ্বাস্য আমরা সে নিয়ে তর্ক রাখতেই পারি, কিন্তু তা বলে গল্পের অসত্তীর্ণতার কোনো ঘাটতি হয় না। কাজেই এই পশু পক্ষীদের মধ্যে যে ভাষার বোধগম্য, মানুষের ভাষা তারা যে বুঝতে পারে, এ বিষয়ে কোনো সন্দেহ রইল না। কাজেই চৈতন্যদেবের সঙ্গে কীর্তনত অবস্থায় যদি নাও হয়, তাকে অনুগমন করে এবং বাদ্যযন্ত্রের বিভিন্ন প্রভাব প্রতিক্রিয়া, আমরা যদি ইউটিউবে যাই, বিভিন্ন বাদ্যযন্ত্র তার যে প্রভাব প্রতিক্রিয়া বিভিন্ন জীবজন্তুর উপর কিভাবে পড়ে, সেটি শুধু ওই হ্যামলিনের বাঁশিওয়ালাই বলে গেছেন জার্মান দেশে তা কিন্তু নয়। এটা অধুনা বিশ্বেও দেখা গেছে বনের পশু পক্ষী তারা বংশীর ধ্বনি বা অন্যান্য বাদ্যযন্ত্রের ধ্বনিতে আকৃষ্ট হয়, তাদের হৃদয়ের ভাব ব্যক্ত করে এবং তারা আপ্লুত হয়ে পড়ে। এবার আমরা আসি গাছেদের কথায়।
দীনেশ দাস লিখেছিলেন রাম গেছে বনবাসে, এবং তার অনুগমন করতে গাছেরাও বনবাসে যেতে চেয়েছে। এটা কষ্ট কল্পনা নয়, কেননা রবীন্দ্রনাথ এর আগেই বলে গেছেন, ওগো নদী আপন বেগে পাগল পারা, আমি স্তব্ধ চাপার তরু গন্ধ ভরা তন্দ্রা হারা। কেননা তিনিও যেতে চাইছেন, ওই চাপা তরুও যেতে চাইছে ওই নদীর প্রবহমানতার সঙ্গে। যেমন আমরা বলাকা কাব্যেও দেখেছি যে তৃণদল ওই বলাকার সঙ্গে দূরের দক্ষিণ পথে গমনরত বলাকা, ভেসে চলা বলাকাদের অনুগমন করতে চেয়ে তারা ডানা ঝাপটাচ্ছে। তৃণদল মাটির আকাশ পরে ঝাপটিছে ডানা, আমি চঞ্চল হে আমি সুদূরেরও পিয়াসী। তো কাজেই এটা দেখা গেছে যে বিজ্ঞান গবেষণাগারে গাছেদেরও ভাষা আছে, গাছেরাও ভাব ব্যক্ত করতে জানে তাদের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। তাদের হয়তো বাক যন্ত্র নেই বা শ্রবণেন্দ্রিয় নেই মানুষ বা অন্যান্য জীবজন্তুর মতো, কিন্তু তারা বিভিন্ন উত্তেজনায় সাড়া দেয়। মানব সমাজের নানান যন্ত্র বা মানব স্বর গাছেদেরও নানাভাবে প্রতিক্রিয়া জানায়। এবং দেখা গেছে আধুনিক বিজ্ঞান গবেষণাগারে যে গাছেরা পরস্পরের সঙ্গে নিত্য ভাব বিনিময় করে। কিভাবে করে? না তার শিকড়ের মাধ্যমে, তার পাতার মাধ্যমে, তার কাণ্ডের মাধ্যমে, এমনকি তার ফুল ফলের মাধ্যমে। এটা গল্প কথা নয়, এটা বিজ্ঞান। এবং দেখা গেছে 32 হার্জ যে শব্দ তরঙ্গ তা গাছকে নানাভাবে উজ্জীবিত করে। তো কাজেই আমরা বলতে চাই যে জীবজন্তু ছাড়াও গাছেরাও কিন্তু মানব ভাব, মানব ভাষা, মানব সুর, মানব অভিব্যক্তি উপলব্ধি করতে সক্ষম। এটা কায়কল্প নয় বা রূপকথাও নয়, যেখানে ব্যঙ্গমা ব্যঙ্গমী কথা বলে, সুখসারী কথা বলে। এটা হয়তো মানব কল্পনা হতে পারে, কিন্তু চৈতন্যদেবের অনুসরণকারী মানুষজনের সঙ্গে যে পশু পক্ষীরাও তারা যে চলেছে, এতর দ্বারা প্রমাণিত হয় যে পশু পক্ষীদের মধ্যেও মমত্ববোধ আছে। তারা অকারণ হিংসা করে না। ক্ষুধার্ত না হলে বা আক্রান্ত হওয়ার ভয় না থাকলে অথবা মিলনে বাধা না হলে তারা সাধারণত দংশন করে না। এটাই জীব ধর্ম। এক্ষেত্রেই এই জীবকুল বা প্রাণীকুল মানুষের থেকেও উন্নত বোধ বুদ্ধির অধিকারী বলে যদি আমরা ঘোষণা করি, তাহলে সেটা অত্যুক্তি হয় না। কাজেই এই চৈতন্য মহিমার কারণে নয়, জীবজন্তুরা ওই চরণ পাহাড়ি ধরে চৈতন্যদেবের সঙ্গে সঙ্গে কতদূর গিয়েছিলেন, বৃন্দাবন পর্যন্ত পৌঁছেছিলেন কিনা তার প্রমাণ কবি রাখেননি। কিন্তু একথা কবি বলেছেন যে চৈতন্যদেবের পোষা একটি কুকুর ছিল, সে হরিনাম শ্রবণ করলে দু পায়ে উঠে দাঁড়াতো এবং সে তালে তালে নৃত্য করত। যেমন পাখিদেরও দেখা গেছে তালে তালে তারা নৃত্য করে, ডানা ঝাপটায় এবং নানা রব করে মানুষের সঙ্গীতে প্রতিধ্বনি করে। আমরা চাই এটা নিয়ে আর একটু গভীরভাবে অন্বেষণ করে এর সত্যতাকে প্রতিপাদন করা হোক। চৈতন্যদেব কোন কৃষ্ণাবতার রূপে তাকে পশু পক্ষীরা অনুসরণ করেছেন এ কথা আদৌ আমরা বলছি না। আমরা বলছি যে মানুষের সঙ্গীত, মানুষের প্রেম, মানুষের ভালোবাসা, মানুষের আকর্ষণ, মানুষের বিকর্ষণ সবই পশু পক্ষী জীব জন্তু গাছপালা সবাই কিন্তু উপলব্ধি করতে পারে। হয়তো তারা তাদের ভাষায় তাদের ভাবকে বিবৃত করে। আমরা মানুষ যারা স্বভাবতই পরশ্রীকাতর, হিংসুক, দংশক কিংবা অহেতুক বিবাদ কলহ প্রিয়, আমরা হয়তো সে উপলব্ধির স্থানে আমরা পৌঁছতে পারিনি। আমি বিজ্ঞান সাধকদের আমন্ত্রণ করি এটি আরো সুন্দরভাবে মানব সমাজের কাছে ব্যক্ত করুন যে শুধু পশু পক্ষী নয়, গাছপালারাও
মানবের সমস্ত ভাষা, সমস্ত ভাব তারা কিন্তু উপলব্ধি করতে পারে এবং রিয়্যাক্ট বা প্রতিক্রিয়াও জানাতে পারে। ধন্যবাদ, নমস্কার।